থেকে এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত এনভায়রনমেন্ট নিয়ে অনেক পড়াশোনা করছো, সো অনেকগুলো ব্যাপার হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার। তবে আজকে আমরা একটু ব্রডার পার্সপেক্টিভ থেকে বিষয়গুলোকে দেখতে চেষ্টা করব। সবার কাছে কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছো? সবাই শুনতে পাচ্ছো আমার কথা? জি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। We need to understand what environment. What is environment? Environment actually refers to both biotic and abiotic environment. Abiotic environment refers to physical and non-living environment, and biotic environment refers to living environment. একদম সহজ কথা, আমরা যে বায়োটিক এনভায়রনমেন্ট বলতে বুঝি সেখানে আমরা যারা মানুষ জাতি বসবাস করি বা জীব পদার্থ যারা রয়েছে তারা মিলিয়ে যে পরিবেশ গঠিত তা আমাদের জন্য বায়োটিক এনভায়রনমেন্ট। অ্যাবায়োটিক বলতে ফিজিক্যাল এবং নন লিভিং এলিমেন্টস বা অ্যাট্রিবিউটস মিলিয়ে যে পরিবেশ গঠিত তা হচ্ছে আমাদের কাছে অ্যাবায়োটিক এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট এমন একটা সারাউন্ডিং বা এমন একটা কন্ডিশন যেটার এক্সিস্টেন্সের মধ্যেই আমরা বিরাজমান। কারণ এনভায়রনমেন্ট ছাড়া, যেমন আমরা যারা মানুষ জাতি রয়েছে আমরা তো মূলত হচ্ছে বায়োটিক এনভায়রনমেন্টের অংশ। মানুষ, নদী নালা, খাল বিল, পানি যা কিছু আছে সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের পরিবেশের অংশ। পরিবেশের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশের উপাদানগুলোর মধ্যে একটার মধ্যে যদি কোনো চেঞ্জ বা কোনো সমস্যা চলে আসে তাহলে অন্যান্য যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু অনেক ধরনের কি সমস্যা আমাদের কাছে চলে আসে। তার মানে আমাদের নিজেদের স্বার্থেই হচ্ছে আমাদের দায়িত্ব আমাদের পরিবেশকে ঠিক রাখা, অর্থাৎ আমাদের নিজেদের স্বার্থেই আমাদের পরিবেশকে ঠিক রাখতে হয়। ইকোসিস্টেম হচ্ছে বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট যেটার মধ্যে অনেক লিভিং অর্গানিজমস গুলো থাকে পার্টিকুলার এরিয়াতে, এবং সেখানটার মধ্যে নন লিভিং থাকে, ফিজিক্যাল কম্পোনেন্টস থাকে, সবকিছু মিলিয়ে আমাদের ইকোসিস্টেমের মধ্যে গঠিত। এখন বিষয়টা দাঁড়াইলো আমরা ইকোসিস্টেম বলি, এনভায়রনমেন্ট বলি, প্রত্যেকটা ব্যাপারকে হতে হবে পারফেক্ট। ফ্রম ইটস পয়েন্ট অফ ভিউ ইট হ্যাজ টু বি পারফেক্ট, আদারওয়াইজ কিন্তু মানুষের জন্য এটা আবাসযোগ্য কোনো একটা বসবাসের স্থান হতে পারবে না। আমরা যখন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন নিয়ে কথা বলে থাকি, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন বলতে মূলত বোঝায় ডেটোরিয়েশন অফ এনভায়রনমেন্ট। কিসের? আমরা যে পরিবেশের যে উপাদানগুলোর কথা বলি, ওয়াটার, সয়েল বা অন্যান্য যে ইকোসিস্টেমের কথা, এগুলোর মধ্যে যদি কোনো একটা মানের অবনমন ঘটে, কোনো একটা মানের যদি ডিগ্রেড ঘটে যায়, তখনই আমরা বুঝে যাবো সেটা হচ্ছে কি এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। যেহেতু বললাম এনভায়রনমেন্ট আমাদের বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, সুতরাং এনভায়রনমেন্ট যদি বাজে অবস্থানের মধ্যে চলে যায় আমাদের জীবন অবস্থানও খুব বাজে একটা অবস্থানের মধ্যে চলে যাবে। ক্লাইমেট চেঞ্জটা কি? আমরা জানি আমাদের ইউজুয়াল একটা ওয়েদার আছে যেটা আমরা জায়গা বেসিসেও কিন্তু ক্লাইমেট চেঞ্জের অবস্থান থাকে। ফর এক্সাম্পল আমরা জানি যে ঢাকার মধ্যে যে অবস্থান একটু গরম বেশি থাকে, আমরা গ্রামের মধ্যে একটু শীত বেশি পাই। সো ফ্রম দ্যাট সেন্স অ্যাকচুয়ালি ক্লাইমেট চেঞ্জ আসলে থাকবে। আর ওয়েদারের অবস্থানটা কি এক এক জায়গায় তারতম্য অনুযায়ী এক এক জায়গায় এক এক রকম থাকবে। যারা তোমরা গ্রামে চলে গেছো তারা দেখবা যে তাদের গ্রামের আবহাওয়া একরকম, আবার যখন ঢাকার মধ্যে চলে আসো সেটার আবহাওয়া কিন্তু আরেক রকম। এটা লং টার্ম একটা চেঞ্জ। আর্থ যে ক্লাইমেটস আছে এটার মধ্যে একটা লং টার্ম একটা চেঞ্জ আমরা দেখতে পাই। একদম সহজ কথা, গরমের সময় আমরা মানে এমন গরম পাই, ঠান্ডার সময় তো ঠান্ডা খুঁজেই পাই না, অবস্থাটা এই পর্যায়ে চলে গেছে। আমরা যখন কিনা এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের কজেস গুলোর দিকে তাকাই, বিভিন্ন ধরনের কারণের দিকে তাকাই, অনেকগুলো বিষয় আমরা এখানে দেখতে পাই। একটা হচ্ছে সোশ্যাল ফ্যাক্টর। সোশ্যাল ফ্যাক্টরের মধ্যে হিউজ পপুলেশন। দেখো আমরা যারা এখানে বসবাস করি আমাদের এখানে হিউজ জনসংখ্যা আছে। বাংলাদেশের মধ্যে তো 18 কোটি জনসংখ্যা আমরা বলতে পারি, বাংলাদেশের মধ্যে 18 কোটি জনসংখ্যা আমরা বলতে পারি। তো এই জনসংখ্যা টোটালি কার উপরে চাপ দিয়ে থাকে? এই জনসংখ্যা টোটালি আমাদের পরিবেশের উপরে চাপ দিয়ে থাকে। এখন পরিবেশ এদেরকে যে নিচ্ছে বা এদের সমস্ত ময়লা আবর্জনা যা কিছু আছে সবকিছু যে বহন করতেছে, এটা কতটুকু পরিবেশের জন্য আসলে যুক্তিযুক্ত, পরিবেশ এটাকে কতটুকু নিতে পারবে, এটা হচ্ছে একটা বিশাল স্টোরি, বিশাল একটা কোয়েশ্চেন। পপুলেশন ইম্প্যাক্টটা কিন্তু মারাত্মক আকারে এনভায়রনমেন্টটাকে এফেক্ট করে থাকে। কারণ আমাদের যত বেশি লোক সংখ্যা তত বেশি প্রোডাকশন অফ ওয়েস্ট, প্রচুর পরিমাণে কি আমরা দেখতে পারি ময়লা আবর্জনার পরিমাণটা বেড়ে যায়। 1800 সালের দিকে 1 বিলিয়ন জনসংখ্যা, 1950 সালের দিকে 2.5 বিলিয়ন, 2000 সালে 6 বিলিয়ন দুনিয়াতে জনসংখ্যা, 11 সালের দিকে 7 বিলিয়ন, আমরা 24 সালের ডাটা অনুযায়ী দেখে থাকি 8.2 বিলিয়ন। তাহলে জনসংখ্যা তো কমে নাই, কমছে না, এটা দিনের পর দিন বাড়ছে। আমরা পভার্টির কথা বলতে পারি। পভার্টি হচ্ছে কজ এন্ড ইফেক্ট এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশনের জন্য। এরপর বেসিক নেসেসিটিস থাকবে, তারা সার্ভাইভালের জন্য ব্যবহার করবে। এখন পভার্টি এমন একটা ব্যাপার যেটা কিনা কিছুতে আমাদের অন্তরায় হয়ে থাকে, সবকিছুতে আমাদের জন্য সমস্যা হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আমাদের প্রপার ওয়াটার দরকার, ক্লিন হাউজিং দরকার, ক্লিন ওয়াটার দরকার, সাফিসিয়েন্ট ক্লোদিং দরকার, মেডিসিন দরকার, সবকিছু। উই নিড টু অ্যারেঞ্জ এভরিথিং ফর আওয়ার বেসিক রাইটস অর টু এনশিওর আওয়ার বেসিক রাইটস, কিন্তু আমরা পারি না পভার্টির কারণে। যে কারণে আমরা এলোপাথারি ভাবে পরিবেশের উপরে বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করি।
এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ এর কথা আমরা বলতে পারি আরবানাইজেশনের ফলে। আমরা জানি গ্রাম অঞ্চলের মধ্যে এমপ্লয়মেন্ট অপরচুনিটিজ গুলো নাই। এই কারণে কি দেখা যায় গ্রাম অঞ্চলের লোকজন বেশিরভাগ ক্ষেত্রে ঢাকা শহরের মধ্যে চলে আসে। মানুষের কাছে ঢাকা মানে টাকা, ঢাকা মানে ভালো জব, বা ঢাকা মানে ভালো সিকিউরিটি, ঢাকা মানে ভালো এডুকেশন, এগুলো মানুষের মাঝে চলে আসে। কিন্তু আনপ্ল্যান্ড আরবানাইজেশন যে প্রসেসটা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে আমাদের মাঝে গড়ে উঠছে, যার ফলে কিন্তু পরিবেশের খুবই ডিগ্রেডেশন আমরা দেখতে পাচ্ছি। ক্রিকেট ফেইলিউর একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে দেখো এই ছবিগুলো দেখলেই বুঝতে পারবো। তোমরা দেখো একটা গাড়ির পিছনে একটা সাইকেল যাচ্ছে, তার পিছনে কালো ধোঁয়া, এখানে ইট চুল্লির ভাটা, সেখান থেকে কালো ধোঁয়া উপরে উঠতেছে। একদল ছেলে পেলে কি করতেছে, ময়লার স্তূপের মধ্যে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা পাচ্ছে। এই যে কাজগুলো করতেছে, এর ফলে কিন্তু আমাদের দেখতেছি যে মার্কেটটা ফেইলিউর হচ্ছে। সেটা কিরকম, পরিবেশটাকে যদি আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো কাজ না করি, পরিবেশের সাথে তাল মিলিয়ে যদি আমরা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কোনো একটা অবস্থান তৈরি না করি, সুতরাং আমাদের কোনো কিছু ঠিক থাকবে না। ফর দ্যাট সেন্স আমাদের জেনে হবে যে মার্কেট ফেইলিউর কিন্তু হচ্ছে। ইকোনমিক ডেভেলপমেন্ট চাচ্ছি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট চাচ্ছি, রেগুলেশন চাচ্ছি, সকল দিক থেকে গ্রোথ চাচ্ছি, ইকোনমিক অ্যাট্রিবিউট গুলাকে পারফেক্ট করতে হবে, প্রত্যেকটা জিনিসকে পারফেক্ট চাচ্ছে, সেটা ঠিক আছে। বাট এই জিনিসগুলো কতটুকু আমাদের জন্য পারফেক্ট হচ্ছে? যেমন হেলথ হ্যাজার্ডের জন্য এই বাচ্চাদের অবস্থানটা কিন্তু খুবই বাজেভাবে ছড়িয়ে আছে। যেমন ধরো বাচ্চাদের যে নানান ধরনের পানিবাহিত রোগ অথবা চর্মজনিত রোগ, এরকম অনেক ধরনের রোগ জীবাণু কিন্তু এই বাচ্চাদের কাছে মাথা বাঁধে, বাসা বাঁধে। ইট ভাটা থেকে যে সমস্ত মানে কালো ধোঁয়া আকাশে বাতাসে মিশছে, সবগুলোই কিন্তু আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। সুতরাং আমরা যতটুকুই বলি না কেন মার্কেট হচ্ছে, দিন শেষে কিন্তু আমাদের মার্কেট ফেইলিউর হচ্ছে, এটা আমাদের বোঝা দরকার। এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট হচ্ছে, সেটাও আমরা জানি। এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের ফলে আমরা প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে পারতেছি, সেটাও ঠিক আছে। খাদ্য উৎপাদন করতে যেয়ে আমরা যে প্রচুর পরিমাণে পরিবেশের 12টা বাজাচ্ছি, সেটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আলোচনার জন্য। সেটা কিভাবে, আমরা যারা বসবাস করি, আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা উপাদান হচ্ছে খাবার দরকার। খুবই গুরুত্বপূর্ণ বেসিক রাইটের মধ্যে একটা হচ্ছে খাবার দরকার। তো খাবারটাকে আমরা যখন কিনা উৎপাদন করতে যাই, আমাদেরকে মাটিতে যেতে হয়, জমিতে যেতে হয়। এখন জমি থেকে প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে গেলে প্রচুর পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার আর হচ্ছে কি পেস্টিসাইড ইউজ। এখন এই কেমিক্যাল ফার্টিলাইজার, পেস্টিসাইড কতটুকু পরিবেশের জন্য ক্ষতি, মানে বান্ধব, সেই জিনিসটুকু বোঝাটা দরকার। ইজ ইট রিয়েলি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি? উই নিড টু আন্ডারস্ট্যান্ড। গ্রাম অঞ্চলে গেছো, কৃষির অনেক কাজ তোমরা জানো, ইনফ্যাক্ট আমাদের চেয়ে বেশি জানো যারা কিনা গ্রাম অঞ্চলে বসবাস করছো। ছোটবেলা থেকে তারা মূলত ইউ নো এভরিথিং অ্যাবাউট agriculture, you know ins and outs about agriculture. Agriculture is really important for our living. এখন আমরা যদি এগ্রিকালচারের জন্য মাটিতে প্রচুর পরিমাণে পেস্টিসাইডস ইউজ করি অথবা কেমিক্যাল ফার্টিলাইজার্স ইউজ করি, এটা কিন্তু টোটালি আমাদের জন্য খুব ক্ষতির একটা কারণ হয়েই যায়। সেই জিনিসগুলো কিন্তু আমরা বুঝতে পারি। একটা মিনিট প্লিজ। আমরা তাহলে এগ্রিকালচারের জন্য যে পরিমাণে কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করতেছি, সেটা আমাদের মাটির জন্য খারাপ এবং পরিবেশের জন্য খুবই দুর্বিষহ, যা আমাদের জন্য ক্ষতির কারণ হচ্ছে, যা আমরা দেখতে পারি। আমরা যদি চিন্তা করে থাকি যে আমাদের এই বাংলাদেশের মধ্যে ঢাকা শহরের মধ্যে ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটির কারণে অনেক বিষয়বস্তু কিন্তু আমরা দেখতেছি, প্রচুর পরিমাণে ঢাকা শহরের মধ্যে ট্রান্সপোর্ট কিন্তু বাড়তেছে। এই যে ট্রান্সপোর্ট বাড়তেছে ঢাকা শহরের মধ্যে, দিন শেষে কিন্তু এই ট্রান্সপোর্ট আমাদের রাস্তাঘাটের জন্য ঠিক আছে, আমাদের দরকার, সেজন্যই বাড়তেছে। বাট এলো পাতারি ভাবে, এলো মেলো ভাবে যেখানে মন চায় সেখানে ট্রান্সপোর্ট আমরা দেখতে পাচ্ছি। তোমরা এলাকাগুলোর মধ্যে যাও, দেখবো প্রচুর পরিমাণে অটোর জ্বালায় কিন্তু কোনো এলাকা হাঁটা যায় না। ঢাকা শহরের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে ঢুকলে বিভিন্ন রিক্সা, অটো, এগুলোর জন্য কিন্তু আর হাঁটা যায় না। এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যা আমাদের জন্য বিরাট একটা সমস্যার কারণ। একটা মিনিট প্লিজ। ট্রান্সপোর্ট অ্যাক্টিভিটিস, সবাইকে আমাকে শুনতে পাচ্ছ সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। অ্যাক্টিভিটিস এর কারণে কিন্তু মূলত আমাদের খুবই বাজে একটা কন্ডিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তোমরা একটু তাকাও, আমরা যখন ড্যাফোডিলের দিকে যাই, আলটিমেটলি উত্তরা থেকে বা মিরপুর থেকে ধানমন্ডি এলাকা থেকে বিভিন্ন সময় আমরা সকালবেলা 7টার গাড়ি ধরি না? তো 7টার সময় যখন গাড়ি ছাড়া দেখবা কি যে স্কুলের বাচ্চাদের গাড়িগুলো কিন্তু ছাড়ে। স্কুলের বাচ্চাদের মূলত হচ্ছে ভ্যান অথবা ছোট ছোট মানে মাইক্রোবাস টাইপের গাড়ি থাকে, মিনি বাস, যেগুলো স্কুলের বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যায়।
তো এই যে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড, কালো ধোঁয়া, এই বাচ্চাগুলো ক্লাস 1 2 3 4 5 এর পরে এই বাচ্চাগুলো সবগুলো কিন্তু নিঃশ্বাসের সাথে গ্রহণ করতেছে, যার ফলে কিন্তু বিশাল একটা ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই বাচ্চাদের মানে ভবিষ্যতের জন্য। কারণ প্রচুর পরিমাণে তাদের হেলথ হ্যাজার্ড হচ্ছে, স্বাস্থ্যজনিত ঝুঁকি বাড়তেছে, যা আমাদের জন্য কিন্তু খুবই ক্ষতির কারণ হয়ে যাচ্ছে, যা আমাদের জন্য সমস্যার কারণ। ইকোনমিক ডেভেলপমেন্ট আরেকটা বিষয়। হ্যাঁ, ইকোনমিক ডেভেলপমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর দি গ্রোথ অফ আ কান্ট্রি, বিকজ ইকোনমি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমার যদি ভাই অর্থনৈতিক শক্তি না থাকে, আমি আমার দেশের কোনো কিছু কিন্তু সঠিকভাবে পূরণ করতে পারবো। আই নিড মানি ফার্স্ট। আমার সবার আগে টাকা দরকার, আর এই টাকার জন্য আমাকে কাজ করতে হবে, আমার টাকার জন্যই আমি সবকিছু করি। আই ডু এভরিথিং ফর আর্নিং মানি। সত্যি কথা যেটা, আমি এখানে কাজ করতেছি, তোমরা পড়াশোনা করতেছো, ভাই একদম সহজ কথা, ইউ অল আর স্টাডিং ফর হ্যাভিং আ গুড জব ইন ফিউচার। এটাই সত্যি কথা। এখন আমার দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট হইলে আমার দেশে অনেক উন্নয়ন হবে, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট হবে, ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ হবে, ইকোনমিক গ্রোথ হবে, সব ঠিক আছে, মানুষের চাকরি সবকিছু ঠিক হবে। এখন আমরা যখন কিনা পানি, মাটি, বায়ু সবকিছু কথা বলি, এই ইকোনমিক ডেভেলপমেন্টের ফলে কিন্তু অনেক ক্ষেত্রে পরিবেশের উপরে চাপ আসে। বুড়িগঙ্গার দিকে তাকায় দেখো, আজকে প্রচুর পরিমাণে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়েছে বলেই কিন্তু কলকারখানার বিভিন্ন ধরনের বিষাক্ত যে পানিগুলা, টক্সিক ওয়াটার কিন্তু বুড়িগঙ্গার পানির সাথে মিশে গেছে। আজকে বুড়িগঙ্গা মারা গেছে, একদম বুড়িগঙ্গা আজকে ডেড একটা রিভার হয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুরো বিষয়টা হচ্ছে এই বিভিন্ন ধরনের কলকারখানার কালো ধোঁয়া কিন্তু আমাদের এই আকাশে বাতাসে মিশতেছে, বাতাসে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে, এবং সেই সাথে হচ্ছে কি মানুষের নিঃশ্বাস নেওয়ার মতো কোনো জায়গা নাই। তোমরা বাইরে বের হলেই দেখবা যে মানুষজন কিন্তু অ্যাকচুয়ালি ইয়ে করতে পারে না, এটাকে সঠিকভাবে না কোনো নিঃশ্বাস নিতে পারে না। তোমরা দেখবা সবচেয়ে ভালো বুঝবা যখন তোমরা আহ বাসায় যাও, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি থেকে বাসার উদ্দেশ্যে রওনা দাও, বাসার দিকে যাবা, মুখটা একটু ক্লিন করবা, পানি দিয়ে একটু মুখটা ক্লিন করবা, দেখবা মুখে কিছু থাকুক আর না থাকুক, পাউডার মেকআপ যাই তোমরা দিয়ে আসো, ছেলেরা মেয়েরা যাই দাও না কেন আলকাতরায়, মজার ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের এইখানটার মধ্যে মানে যেই পরিমাণে বালি মুখের মধ্যে লেগে থাকে, এই পাউডার মেকআপের আর কোনো প্রয়োজন নাই এই পর্যায়ে। একটু বুঝো তো, আমরা যারা কিনা মানে বড় মানুষ আছে তাদের জন্য এরকম অসুবিধা হচ্ছে, তাহলে ছোট ছোট বাচ্চাদের কেমন হয়, ক্লাস 1 2 3 4 যারা পড়াশোনা করে, তাদের কি অবস্থানটা দাঁড়াচ্ছে, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা দেখতে পাই যে ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে, সেই সাথে আমাদের এটা কিন্তু মার্কেট ফেলিওর হচ্ছে, যা আমরা দেখতে পারি। পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক ধরনের বিষয়বস্তু আমরা দেখতে পাই। ভাই সত্য কথা কি, অ্যাডমিনিস্ট্রেটিভ বলো আর পলিটিক্যাল বলো, সেখানেই বলো না কেন, ভিশনারি লিডারশিপ ইজ ইম্পর্টেন্ট। আমরা যারা আছি প্রত্যেকটা মানুষের চিন্তা করবো কি ভিশনারি লিডারশিপ কথা। এখন ভিশনারি লিডারশিপের কথা চিন্তা করলে আমাকে ওইরকম মাইন্ড সেট আপ করে চলতে হবে, সো দ্যাট আই ক্যান ডু সামথিং ইন দ্য ফিউচার। এবং ট্রেডিশনাল অ্যাপ্রোচ নিয়ে যদি আমি এনভায়রনমেন্টের কি বলে ঠিকঠাকের একটা চিন্তা ভাবনা করি, আসলে এই চিন্তা করাটাও একটা ভুল চিন্তা। ফ্রম your country is giving 100% attention to environmental upgrading system, but আমরা পারতেছি না, কারণটা হচ্ছে আমরা অনেক ট্রেডিশনাল অ্যাপ্রোচ নিয়ে চলি। ভাই আমার কথাটা হচ্ছে যে ওই নেতাই আসুক, ওই লিডারই আসুক, যে কিনা এনভায়রনমেন্ট নিয়ে ভাবতে চেষ্টা করে। গ্রোয়িং কমপ্লেক্সিটি প্রচুর আছে, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস নিয়ে মানুষের মাঝে অনেক ঘাটতি আছে, এনভায়রনমেন্টাল ল বা আইন সম্পর্কে অনেকে জানেই না, এবং সেই সাথে হচ্ছে ইনফ্লুয়েন্সিয়াল পিপল যারা আছে তারা আসলে কিন্তু আইন মেনে চলেন অনেক ক্ষেত্রে। পলিটিক্যাল উইল পর্যন্ত অনেকের মধ্যে ঘাটতি আছে, যে জিনিসগুলো আমরা দেখতে পারি। এই যে দেখো আমাদের এখানে প্রচুর পরিমাণে বন উজাড় হয়ে যায়, গাছপালা কেটে ফেলে, অনেক ধরনের মানে সমস্যা কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু কষ্টের ব্যাপারটা হচ্ছে এই বন উজাড় ঘটনার সাথে অনেক ক্ষেত্রে বড় বড় পলিটিক্যাল লিডারদের গুন্ডাপান্ডারাও জড়িত, এই বিষয়বস্তুগুলো কিন্তু আমরা দেখতে পারি। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের মধ্যে আমরা আরো পাই যে হেবিটেট ফ্র্যাগমেন্টেশন। সেটা কিরকম, সহজ কথা, ফ্র্যাগমেন্ট হচ্ছে ভাগ করে দেওয়া। আমরা দেখো মানে মানুষের জন্য রাস্তাঘাট ট্রান্সপোর্টেশনের দরকার আছে, এখন বনের মাঝখান দিয়ে যদি এখান দিয়ে রাস্তা তৈরি করো, দুই পাশে বন ভাগ হয়ে গেল, তাহলে এই স্তরের যে বনের অংশটা রয়েছে সেখানটার মধ্যে যে পশু পাখি রয়েছে তাদের খাবার দুই পাশে চলে আসছে, অর্থাৎ দুই পাশে বন হয়ে গেছে, এক স্তরের খাবার আরেক স্তরে চলে গেছে, তো পশু পাখি কিন্তু খাবার খেতে পারে না, স্বাভাবিক না? আরেকটা মজার ব্যাপার হচ্ছে আমরা জানি লোকালয় থেকে অনেক মানুষজন এই জিনিসটা দেখে যে পাহাড়ি অনেক হাতি কিন্তু লোকালয়ে চলে আসে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে হাতি বা বন্য প্রাণীগুলা কিন্তু তাদের খাবার সঠিকভাবে পায় না, বনাঞ্চলের মধ্যে তারা তাদের মানে সঠিকভাবে খাবার পায় না, এই কারণে কিন্তু তারা প্রচুর পরিমাণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এখন তারা কি করতেছে, এই মানে ইয়েতে চলে আসে, আমাদের যে লোকালয় এখানে চলে আসে, মানুষের ক্ষেত খামার নষ্ট করে, ধান নষ্ট করে, বিভিন্ন ধরনের খামার নষ্ট করে, এগুলা কিন্তু এই হ্যাবিটেট ফ্র্যাগমেন্টেশনের কারণে হয়ে থাকে। এই কারণে কিন্তু বড় ধরনের বিরাট সমস্যা আমরা দেখতে পারি। এরকম ভাবে বিরাট সমস্যাগুলো আমাদের কাছে চলে আসছে। এখন আমরা যদি বলি যে ক্লাইমেট চেঞ্জের নানান ধরনের ইম্প্যাক্ট আমাদের চলে আসছে, সত্য
কথা, আমাদের ক্লাইমেট চেঞ্জের কিন্তু বিরাট ইম্প্যাক্ট মানুষের মাঝে চলে আসছে। ইকোসিস্টেমের মধ্যে impact দেখি, হিউম্যান হেলথের মধ্যে ইম্প্যাক্ট দেখি, আমাদের টোটাল সুন্দরবনের দিকে একটু তাকাও ইকোসিস্টেমের মধ্যে। আমাদের যদি সুন্দরবন যেমন আমরা যদি সিডরের গল্প বলি 2007 সালে যে সিডরটা হয়েছিল, ওই সিডরের সময়কালীন সময় একটা ব্যাপার হচ্ছে যে যদি সুন্দরবন আমাদের জন্য ঢাল হয়ে না দাঁড়াইতো, বাংলাদেশের জন্য কিন্তু অনেক বিরাট ক্ষতি কিন্তু হবে। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারি যে বাংলাদেশের জন্য অনেক বিরাট কিন্তু ক্ষতি কি দাঁড়াইছে। এখন হিউম্যান হেলথের উপরে কিন্তু বিরাট একটা সমস্যা চলে আসে। সেটা কিরকম? আমরা জানি প্রচুর পরিমাণে টেম্পারেচার দিনের পর দিন বাড়তেছে, পটেনশিয়াল ইনক্রিজ এর জায়গায় মারাত্মক অবস্থান আমরা দেখতেছি, এক্সেসিভ ইনক্রিজ হয়ে যাচ্ছে, মানে হচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জন্য মানে যেই সময় আমাদের দরকার নাই সেই সময় আমাদের তার চেয়ে বেশি খারাপ কিছু হয়ে যায়, এটা কিন্তু আমরা দেখতে পাই। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি যে আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের আশেপাশের এলাকাগুলো কিন্তু অত্যন্ত নিচু এলাকা। আমরা লোয়ার সাউথ সাউদার্ন পার্ট, নিচু দক্ষিণাঞ্চলের কথা বলি, যারা বরিশাল, বাগেরহাট, বরগুনা বা কক্সবাজার এলাকা, চিটাগাং এলাকায় বসবাস করো, এই অঞ্চলগুলো কিন্তু একটু নিচু এলাকা। বিশেষ করে মানে মেঘনা পাওয়ার পর তীরবর্তী অঞ্চলগুলো হচ্ছে একটু নিচু এলাকা, সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো হচ্ছে একটু নিচু এলাকা। এই যে নিচু এলাকা, এগুলো কিন্তু খুব সহজে কিন্তু বন্যার পানিতে তলায় যায়, খুব সহজেই কিন্তু এখানে আমরা কি বড় ধরনের সমস্যা দেখতে পারি, যে কোনো সময় ফ্লাডেড হয়ে যায়, বন্যায় আক্রান্ত হয়। এখন এর ফলে কিন্তু হিউম্যান হেলথের একটা বিরাট সমস্যা আমরা দেখতে পাই। ইনফেকশন ডিজিজ গুলো থাকে, সেগুলো কিন্তু আমাদের জন্য বিরাট সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা হিউম্যান ইন্ডিউসড যে গ্লোবাল ওয়ার্মিং, সেটা কিন্তু সিরিয়াসলি স্টাডি করা হয় না 70 পর্যন্ত। ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা খুবই বড় একটা ইস্যু হয়ে দাঁড়ায় 1980 দশকের মধ্যে। আমরা দেখেছি বড় ধরনের যে ইন্টারন্যাশনাল যে সামিট গুলো হয়েছে, তখন এগুলো হয়েছে ইন্টারন্যাশনাল সামিট, রিও ডি জেনারিও যে 1992 সালে হয়েছিল, আর্থ সামিট হয়েছিল। এরকম বহু গভর্নমেন্ট একসাথে মিলে তারা চিন্তা করছে যে আমরা চেষ্টা করবো যে কার্বনটাকে প্রচুর পরিমাণে কমানো যায়, কার্বন এমিশনটা কমানো যায়। এবং সেই সাথে কি দেখতে পারি, সেই সাথে আমরা দেখতে পারি এই যে পরিবেশগত কারণে যে সমস্যাগুলো হচ্ছে, এর জন্য অবশ্যই রিচ কান্ট্রিজ গুলো দায়ী। তারা তাদের এনভায়রনমেন্টাল অবস্থানটাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতেছে, এবং তারা ইন্ডাস্ট্রিকে দাঁড় করাতে যে এনভায়রনমেন্টের উপরে নানান ভাবে প্রেসার ক্রিয়েট করছে। ইট ডিপেন্ডস যে আমি আমার এনভায়রনমেন্টের উপরে নজর দিতেছি, আই এম অ্যাকচুয়ালি giving more importance on my environment, but the thing is I do not think about the safety of the environment. এখন আমি ইন্ডাস্ট্রি তৈরি করতে চাচ্ছি, আই এম লুকিং ফর মাই এনভায়রনমেন্ট, আই এম লুকিং ফর মাই ইন্ডাস্ট্রি, আই এম লুকিং ফর মোর প্রফিট, দিস ইজ ওকে, I also have to think about environment, because without environment this is important, or this is totally impossible for all of us actually to survive in this world. So we need to understand about the importance of the environment here in our country. আমরা যে জায়গার মধ্যে বসবাস করতেছি, from the point of view of বাংলাদেশ, আমরা বলতে পারি এই জায়গাটা যে বিশ্বের অনেক রাষ্ট্র কিন্তু তার ইকোনমিক ডেভেলপমেন্ট নিয়ে আসছে, তারা এনভায়রনমেন্ট ক্ষতি করছে, অ্যান্টার্কটিকা অঞ্চলের গরম বাড়ছে, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট আমাদের এই অঞ্চলের যে সি লেভেলের যে রাইজ, এটা দিনের পর দিন বাড়তেছে। দিস ইজ রাইজিং ডে বাই ডে, দিস ইজ রেজাল্ট অফ দ্যাট পিপল আর বিং এফেক্টেড এন্ড দ্য প্লেসেস আর বিং এফেক্টেড ইন বাংলাদেশ। এই জিনিসটুকু দেখতে পারি। এখন আমরা যদি এথিক্সের কথা বলে থাকি, এথিক্স এন্ড জাস্টিসের কথা, সেই জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে এনাফ as good for others. There are three principles according to Peter Singer. তিনি মূলত হচ্ছে এখানটার এই লাইনটার মধ্যে বলতেছে হিস্টোরিক্যাল একটা রেসপন্সিবিলিটিস রয়েছে, এখানে ইকুয়াল শেয়ার রয়েছে, লাক্সারি ভার্সেস সাবস্টেন্সেস রয়েছে। হিস্টোরিক্যাল রেসপন্সিবিলিটির মধ্যে আমরা যে নর্থের যে ডিভাইডটা, সেটাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারি। সবাই বলতেছে আমাদের ইন্ডাস্ট্রি দরকার, আমার ইকোনমি দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার, এটা আমি এনভায়রনমেন্ট নিয়ে ভাবতেছি না। পলিউটার্সরা মূলত এই ব্যাপারটার মধ্যে কোনো অ্যাটেনশন দেয় না, তারা তাদের প্রফিট নিয়ে চিন্তা করে, তারা তাদের টাকা নিয়ে চিন্তা করে, দে থিংক অ্যাবাউট देयर মানি, নাথিং এলস মোর দ্যান দ্যাট। আমি if I want to save my environment, I have to give more importance on my environment, and I have to make my industry environment friendly. এটা যদি হতে থাকে then this is okay. আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা যে কার্বন ইমিশনের যে কন্ট্রিবিউশনটা ডিফারেন্ট কান্ট্রিজে এক এক জায়গায় এক এক রকম, কিন্তু আমাদের জায়গা থেকে চিন্তা করতে গেলে আমরা খুবই বাজে অবস্থানের মধ্যে আছি। সেই জায়গাটা একরকম। এখন আমরা কার্বন সাইকেলের মধ্যে আমরা যদি তাকিয়ে 1850 থেকে 2004 এই সময়টার মধ্যে আমেরিকা হ্যাজ বিন রেসপন্সিবল ফর putting 21 times as much carbon dioxide into atmosphere as the average Chinese, that 53 times as much as the average Indian. চিন্তা করা যায় পর্যায়ে চলে গেছে, ভাবতেই চেষ্টা করতেছে না, বহু গুণ বেশি, 21 গুণ বেশি, 53 গুণ বেশি। আমার যে পরিমাণ কার্বন ডাই অক্সাইডের মানে সরি থাকা উচিত তার চেয়ে অনেক বেশি। ইন্ডিয়া যে পরিমাণে কার্বনটাকে বেশি ইউজ করতেছে, তার চেয়ে 53 গুণ বেশি করতেছে চায়না। এই জিনিসগুলো কিন্তু আমাদের জন্য খুবই কি ক্ষতির কারণ হয়ে যাচ্ছে।
এরকম ভাবে অনেক কথা আমরা বলতে পারি, ইকুয়াল শেয়ারের কথা বলতে পারি, কিছু যে আমাদের পরিবেশকে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে নিয়ে যাচ্ছে। এখন আমরা যদি কনসের কথা বলে থাকি এই জায়গাটার মধ্যে, সেটা কিভাবে আমরা যদি খুঁটিনাটি ব্যাপারগুলোর কথা বলে থাকি, সেখানে কয়েকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমাদের কাছে চলে আসে। আমরা দেখতেছি আমাদের এখানটার মধ্যে মানে ফার্স্টার একটা হচ্ছে পলিউশনের মধ্যে। আমরা পলিউশনের কথা চিন্তা করতেছি যে একটু আগে যেটা বললাম যে আমাদের এখানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বাড়তেছে, বাট এই জনসংখ্যার ফলে কিন্তু প্রচুর পলিউশন হচ্ছে। অ্যাগ্রেসিভ ক্লাইমেট চেঞ্জের গোলস গুলো আমরা দেখতে পাই, গভর্নমেন্ট রেভিনিউ ইনক্রিজ হচ্ছে, ইটস ট্রু, বাট সেই সাথে লো ইনকাম হাউসহোল্ডের মধ্যে প্রচুর পরিমাণে বার্ডেনও কিন্তু নিয়ে আসতেছে। হ্যাঁ, আমরা চিন্তা করতেছি কার্বন ডাইঅক্সাইড কমাবো, অনেক কিছু করবো, ট্যাক্স বাড়াবো, ট্যাক্স আরোপ করবো, অনেক কিছু কিন্তু আমরা চিন্তা করতেছি, we are thinking about taking so many steps। এখন এগুলো আমাদের জন্য কতটুকু আসলে বহন করে সেটা একটা বিষয়। অনেক কিছু হয় কি বইয়ের পাতায় কাগজে কলমে ঠিক আছে, there are so many things that are kept in your papers of books, to be honest these are not executed properly in the environment। ওই জায়গাটা বড় সমস্যা। কথা বলা এক জিনিস, বইয়ের কলমে কাগজে কলমে লেখা এক জিনিস, আর এক্সিকিউশন কিন্তু আরেক জিনিস, সেই জিনিসটুকু বোঝাটা জরুরি। আমরা যখন কিনা চিন্তা করি ক্লাইমেট চেঞ্জের ফলে অন্যান্য অনেক ধরনের বিষয়বস্তু আসতেছে, হ্যাঁ আমরা দেখতেই পেলে ক্লাইমেট চেঞ্জের যে পলিটিক্সটা আসতেছে, ফার্স্টলি ইনস্টিটিউশনাল ডিজাইন ফিচারটা কি সেটা আসলে চেঞ্জ করাটা খুব জরুরি। এটাকে মিটিগেট করতে হবে, ফান্ডামেন্টাল প্রবলেমস গুলো, এনভায়রনমেন্টাল যে কম্পারেটিভ এফোর্ট সেই জায়গার মধ্যে কি করতেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সেকেন্ডলি আমরা হচ্ছে যে ফ্যাক্টরস যেগুলো আছে ড্রাইভিং ভেরিয়েশনের মধ্যে ক্লাইমেট পলিসির মধ্যে কাজ করতেছে, ন্যাশনাল এবং সাবস্টেশনাল লেভেল, সাবন্যাশনাল সব জায়গার মধ্যে হচ্ছে সিভিল সোসাইটি, সায়েন্স পলিসি ইন্টারফেস সবাই এখানটার মধ্যে কাজ করতেছে এনভায়রনমেন্ট নিয়ে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে যত কথাই বলুক না কেন, এটা কিন্তু আসলে এক্সিকিউশন পলিসিটা কম দিকেই আমরা দেখতে পাই। এখন আমরা যখন ক্লাইমেট চেঞ্জের গ্লোবাল প্রবলেমটার দিকে তাকাই, সেই জায়গার মধ্যে আমরা অবশ্যই দেখতে পাই ক্লাইমেট চেঞ্জের গ্লোবাল কালেকটিভ অবস্থান থেকে অনেক বাজে অবস্থানের মধ্যে চলে গেছে। অপরচুনিটিটা গ্রিন হাউস গ্যাসের এর ক্ষেত্রে সবার জন্য থাকতে হবে, তবে ফ্রি রাইডের প্রবলেমটা এখানে আছে, সবাই সবার মতো চিন্তা করে, আমি আমার মতো চিন্তা করবো সামথিং লাইক। এখানটার মধ্যে অন্য রাষ্ট্রগুলো, গরিব রাষ্ট্রগুলো কিভাবে ক্ষতিগ্রস্ততার কারণ হইলো নাকি হইলো না, আসলে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি, ব্রাজিলের কথা বলতে পারি, লার্জ ইকোনমিক অবস্থান থেকে তারা তো তাদের মতো করেই চিন্তা করে, তারা চিন্তা করে চায়না বলে আমেরিকা তো একটা সময় করছে, ইন্ডিয়া বলে চায়না তো করতেছে, ব্রাজিল বলতেছে চায়না করতেছে, আমেরিকা বলতেছে চায়না এখন বলতেছে, চায়না আবার বলতেছে আমেরিকা তো করছে এক সময়, ইউরোপ করছে এক সময়, যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বানাইছে এবং তারা তো কি ইন্ডাস্ট্রিকে দাঁড় করেছে। তো কেন না আমি, চায়না ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট, ইয়া আই শুড অলসো ডু সামথিং লাইক দ্যাট, দ্য ওয়ে ইউএসএ ডিড, দ্য ওয়ে অ্যাকচুয়ালি ইউরোপ ডিড। এটা ছিল চায়নার কথা। ইন্ডিয়া বলতেছে চায়না ইজ ডুইং সো, হোয়াই নট মি, আই শুড ডু সো, আমার এটা করা উচিত, এইভাবে। কিন্তু এর ফলে যে প্রচুর পরিমাণে ক্ষতির কারণ হয়ে যাচ্ছে সেটা আমরা কিন্তু দেখতে পারতেছি। আমি যদি অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের দিকে তাকাই, আমাদেরকে মূল কথাটা হচ্ছে ফরেস্টকে প্রোটেক্ট করতে হবে, ল্যান্ড ইউজের মধ্যে চেঞ্জ আনতে হবে, ইনফ্রাস্ট্রাকচার এবং বিল্ডিং ডিজাইনের মধ্যে চেঞ্জ আনতে হবে, ফ্লাড মিটিগেটের জন্য কাজ করতে হবে, ফুড সেফটি প্রোটেকশনের জন্য আমাদেরকে কাজ করতে হবে, বিজনেস কন্টিনিউটি প্ল্যানস আমাদের নিয়ে চলতে হবে, এবং সেই সাথে কমিউনিটি এঙ্গেজমেন্ট নিয়ে আমাদেরকে চলতে হবে। মিটিগেশনের মধ্যে আরো পাই এনার্জি এফিসিয়েন্সি নিয়ে কাজ করতে হবে, প্রচুর পরিমাণে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করতে হবে, কম্বাইন্ড হিট এন্ড পাওয়ার নিয়ে কাজ করতে হবে, সাস্টেইনেবল ট্রান্সপোর্টেশন সিস্টেম নিয়ে কাজ করতে হবে, মিথেন ক্যাপচার নিয়ে কাজ করতে হবে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করবে, এবং কার্বন কিভাবে শ্রিঙ্ক করে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে, যাতে আমরা আমাদের পরিবেশটাকে বাঁচাইতে পারি। এখন আমরা যদি বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে আমরা কয়েকটা জিনিস পাই, সেটা কিরকম, ইমপ্রুভ এনার্জি এফিসিয়েন্সি বাড়াইতে হবে প্রোডাকশনের ক্ষেত্রে, আমাদের গ্যাস এক্সপ্লোরেশন এবং রিজার্ভার আমাদের ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, ডেভেলপমেন্ট অফ কোল মাইন্স এবং কোল ফায়ার্ড পাওয়ার স্টেশনকে এস্টাবলিশ করতে হবে, সো দ্যাট আমরা কিন্তু পরিবেশের উপরে চাপটাকে প্রচুর পরিমাণে কমাইতে পারি। রিনিউয়েবল এনার্জি আমাদেরকে ডেভেলপ করতেই হবে, লো এমিশন ফ্রম এগ্রিকালচার ল্যান্ড সেখানে কাজ করতে হবে, এরকম সবকিছু করতে হবে। এই যে আমরা বলে থাকি আমাদের ওয়াটার, অন্যান্য এনভায়রনমেন্ট এর এলিমেন্ট সবকিছু আমাদের দরকার, এমন ভাবে করতে হবে যাতে আমাদের যে বেঁচে থাকার জন্য যে উপাদানগুলো সেগুলো সঠিকভাবে কাজ করে। সুতরাং আমরা চিন্তা করতেই পারি এই জায়গা থেকে আমাদের কি পরিবেশটাকে রক্ষা করার জন্য আমাদেরকে একযোগে কাজ করতে হবে। আর ইন্টারন্যাশনাল দৃষ্টিকোণ থেকে অনেকেই কাজ করছে, সেই জায়গা থেকে এখানটার মধ্যে দেখো ইন্টারন্যাশনাল ক্লাইমেট চেঞ্জের নেগোসিয়েশনের জন্য অনেকে কাজ করছে। আমরা জাপানের কিয়োটো প্রোটোকল দেখেছি, ইউনাইটেড নেশনস এর জেনারেল অ্যাসেম্বলিকে দেখেছি, আমরা ইউএনএফসিসিসি দেখেছি, এবং সেই সাথে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, যেখানে একটা মজার কথা আছে, যখন বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলো চিন্তা করলো আমরা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করতে যাব, তো সেই ক্ষেত্রে আমাকে আমেরিকাকে আনতে হবে,
তো আমেরিকাকে বলা হলো চলো আমরা সবাই মিলে একসাথে পরিবেশকে রক্ষা করি, দুনিয়াকে বাঁচাই, কার্বন ডাই অক্সাইডের যে পরিমাণটা সেটা আস্তে আস্তে কমে যাবে। সো দিস ওয়াজ দ্য আলটিমেট টার্গেট। সো ইউএসএ থট আমি যদি এই জায়গার মধ্যে যাই, and আমি নিজেই তো কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রচুর বাড়াইতেছি, তাহলে সেই জায়গার মধ্যে আমি এখানে যাই কি করব? সুতরাং আই শুড নট বি দি পার্ট অফ দিস প্লেস। সো ইউএসএ একটা প্রস্তাব দিল, আমরা ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জের যে ব্যাপারটি এখানে ফ্রেমওয়ার্ক ওয়ার্ডটাকে যোগ করব। আগে ছিল ইউনাইটেড নেশনস কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ইউএসএ বললো আমি ফ্রেমওয়ার্ক শব্দটাকে যোগ করতে চাই, অর্থাৎ আমরা পরিবেশের জন্য কাজ করব, এখানে যে প্রস্তাবগুলো নেওয়া হবে সেগুলা মানার জন্য কোনো বাধ্যবাধকতা থাকবে না। ইউএস এর চিন্তাধারাটা ছিল এটা, এখানে মানার জন্য কোনো কি বাধ্যবাধকতা থাকবে না। তো ইউএস এর যে কথা সেই কাজ, এটা না মানলে আসবে না। তো অন্যান্য রাষ্ট্রগুলো তো ইউএস এর সাথে পারে না। এজ এ রেজাল্ট অফ দিস দে থট, হ্যাঁ at any cost we have to bring USA here in this climate change convention center বা climate change convention, যেটাই বলি না কেন, আমরা যদি না আনি তাহলে তো সমস্যা। তো ইউএসএ কে পরে এই ফ্রেমওয়ার্ক শব্দটাকে নিয়ে আসলাম। কপ 17 এর কথা বলতে পারি, কোপেনহেগেন এগ্রিমেন্টের কথা বলতে পারি, কিয়োটো প্রোটোকলের কথা বলতে পারি, ফার্স্ট ইউনাইটেড নেশনস এর যে এনভায়রনমেন্ট কনফারেন্স হয়েছিল স্টকহোমে সেগুলোর কথা বলতে পারি। তাদের আলটিমেট টার্গেট ছিল পরিবেশকে রক্ষা করো, ক্লাইমেট চেঞ্জের অবস্থান নিয়ে কাজ করো, পরিবেশকে রক্ষা করো, অন্যান্য রাষ্ট্রগুলোকে বাঁচিয়ে তোলো। এই ছিল তাদের চিন্তাধারা। সুতরাং তাদের জায়গা থেকে তারা কিন্তু সঠিকভাবে কাজ করে যাচ্ছে। ওই যে মজার ব্যাপারটা হচ্ছে কি যে আমরা কথা বলি অনেক, বাট আমাদের কাজটা কিন্তু সঠিকভাবে কি প্রমাণিত হয় না। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাই। এই ছিল বাবা আমাদের আজকের চ্যাপ্টারটা, যেটাকে আমরা বলে থাকি যে এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, ক্লাইমেট চেঞ্জ, ইথিক্স, জাস্টিস এন্ড পলিটিক্স। এই ছিল আমাদের আজকের চ্যাপ্টার। এইটা মূলত হচ্ছে তোমাদের কাছে দেওয়া আছে, তোমরা চাইলেই তোমাদের ইয়ে থেকে বের করে নিতে পারবা। তো আমি একটু অ্যাটেন্ডেন্সের মধ্যে চলে যাচ্ছি। যারা অ্যাটেন্ডেন্স দিয়ে দিবা, তারা চাইলে লিভ নিতে। স্যার আপনি মেবি মিউট করে কথা বলতেছেন। হ্যালো স্যার। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার মেবি ইচ্ছা করে মিউট করছে। ওয়েট করো। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেল সামহাউ? স্যার তো চলে গেছে। ওয়েট করো, আসবেন। সবাইকে আমাকে